وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা কারো চাইতে অধিক সুন্দর প্রিয় নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله 36 নং গোসালডাঙ্গা নিমতলা জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে সাবেক সফল প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়ে আসন অলঙ্কৃত করেছেন চট্টগ্রামের সিংহপুরুষ সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং প্রধান অতিথির সাথে আরও যে সকল নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আজকের দোয়া মাহফিলে আগত সম্মানিত অতিথি এবং সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল সদস্যদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি অনুযায়ী 2:45 থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের উদ্দেশ্যে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কল্যাণ এবং খায়রিয়াতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমরা অত্র এলাকা মসজিদের ইমাম মুয়াজ্জিন, হাফেজে কোরআন, খোতাবা এজামদের মাধ্যমে খতমে কোরআনের অংশগ্রহণ করে আমরা একত্রিত হয়েছি। খতম শেষে আমরা আসরের সালাত আদায় করেছি এবং প্রধান অতিথির অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা ওনার উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য দোয়া করব। কায়েমের পক্ষে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, আল্লাহ পাক যেন দেশনেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে দেন। দীর্ঘদিন যে কষ্ট তিনি ভোগ করেছেন, অসুস্থতা জনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে যে কষ্টটুকু তিনি ভোগ করেছেন, আল্লাহ পাক এই কষ্টের বদৌলতে ওনাকে যেন মাফ করে দেন, কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আমরা মুনাজাতের আগে প্রত্যেকে যার যার জায়গায় বসে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ কয়েকবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দাদা কিছু দিবেন না? আল্লাহুম্মা রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। قل هو الله احد الله الصمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মহিয়ান গরিয়ান সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আল্লাহ, মনের বাসনা কবুলকারী আল্লাহ, আজকে জুমার দিন আসরের নামাজের পর দোয়া কবুলের সময় ৩৭ নং ওয়ার্ড গোসাইলডাঙ্গার নিমতলা, আয় আল্লাহ তাআলা অত্র এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করলাম, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আজকের খতমে কোরআন, দরুদ ও সালাম, মিলাদ মাহফিল, জিকির আজকার সব কিছু ভুল ত্রুটি মাফ করে কবুল আর মঞ্জুর করে দিন। সওয়াব সালাম টুকুন লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের মোনাজাত পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের আরওয়াহ পাকে পৌঁছায় দিন। অত্র এলাকার নারী পুরুষ ছোট বড় যত মুসলমান নারীরা ইন্তেকাল করেছেন আল্লাহ দয়া করে মায়া করে সকলের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দিন। বিশেষভাবে দরখাস্ত রব্বুল আলামিন যাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি, আল্লাহ সাবেক তিনবারের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিন। ওনার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহগাত করেছেন আল্লাহ সমস্ত গুনাহগাতা মাফ করে দিন। দীর্ঘদিন আল্লাহ শয্যাশায়ী ছিলেন, অসুস্থ ছিলেন, জটিল কঠিন রোগে আক্রান্ত ছিলেন, আয় আল্লাহ তাআলা নির্যাতিত নিপীড়িত ছিলেন, মাজলুমা, আয় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গুনাহগাতা মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা বিশাল জানাজার মাধ্যমে উলামায়ে কেরাম একটি কথাই আল্লাহ আপনার সামনে দরখাস্ত করেছেন, আল্লাহ এই মানুষ আয় আল্লাহ তাআলা আপনার বান্দি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলেন ইসলামের জন্য, মানবতার জন্য, সকল ধর্ম সকল জাতি নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন, আল্লাহ ওনার নেক কাজগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ ভালো কাজগুলো কবুল আর মঞ্জুর করে নিন। নেক আমলের উসিলে আল্লাহ ওনার কবরটুকুকে জান্নাতের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ সাবেক রাষ্ট্রপতি আয় আল্লাহ তাআলা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গুনাহগাতা মাফ করে দিন। আয় আল্লাহ ওনার কবরটুকুকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিন। ওনার কলিজার টুকরা ওনাদের কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কুকুক জীবনের গুনাহগাতা মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা ভারপ্রাপ্ত আয় আল্লাহ তাআলা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জীবনের গুনাহগাতা মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, ওনার সাথে আরো নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ তাআলা চট্টগ্রামের সিংহ পুরুষ সাবেক বাণিজ্য মন্ত্রী রব্বুল আলামিন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আজকের দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আয় আল্লাহ তাআলা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের প্রতি রহমত নাজিল করে দিন। ওনার হায়াতে সুস্থতায় অফুরন্ত বারাকা নসিব করে দিন। আমাদের বাংলাদেশের প্রতি রহমত নাজিল করে দিন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি রহমত নাজিল করে দিন। আজকে যারা উপস্থিত দোয়া মাহফিলে এসেছেন আয় আল্লাহ তাআলা সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দিন। রব্বির আয় আল্লাহ তাআলা আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন ৩৬ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠন যারা আয় আল্লাহ তাআলা অংশগ্রহণ করেছেন, যাদের আয়োজনে আজকে দোয়া মাহফিলের ইন্তজাম করা হলো, আল্লাহ দয়া করে মায়া করে সকলের আজকের নেক আমল ভালো কাজ আয় আল্লাহ তাআলা সওয়াবের কাজ টুকুন কবুল আর মঞ্জুর করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এখন ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। 36 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মহান নেত্রী মহিয়সী মৃত্যুঞ্জয়ী মহাকাব্য রচিত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমস্ত জাতি শোকাহত। আমরা বিশেষ করে যারা দীর্ঘ সময় গত 15-20 বছর ধরে যার নেতৃত্বে, যার সাহসী নেতৃত্ব, যার সাহস থেকে আমরা সাহস পেয়েছি, যার আপসহীনতা থেকে আমাদের নেতা কর্মীরা আপসহীন হয়েছিল, যার আপসহীনতার কারণে আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পালিয়ে বেরিয়েছে, পঙ্গু হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমার সামনে মৃত্যুবরণ করেছে আমাদের নেতা কর্মীরা জেলখানায় চিকিৎসার অভাবে। চিকিৎসা দেওয়া হয় না, দেশনেত্রীকেও চিকিৎসা দেওয়া হয় না। এমন মহিয়সী একজন নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকের এই জন্য এই শোক সভার যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোকের মাধ্যমে ওনার জীবনকে ওনাকে আমরা ফিরে পাবো না, কিন্তু একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এই মহিয়সী মহিলা যিনি একজন গৃহবধূ থেকে দেশকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে এসেছিলেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। আপনাদের মনে আছে বলে এই যে রাস্তায় নেমেছে আর বাড়িতে ফিরে যায়নি, মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছে। ওনার লড়াই শেষ হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে গণতন্ত্রের মশাল ওনার হাতে তুলে দিয়েছিলেন, সেই মশাল এখন তারেক রহমানের হাতে উনি তুলে দিয়েছেন। এই গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। গণতন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়া পরিবার একাকার হয়ে গেছে। এর সাথে আমরা সমস্ত বাংলাদেশ সংযুক্ত হয়ে গেছি। আজকে উনি মৃত্যুর মাধ্যমে যেই উপহার আমাদেরকে দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই উপহার আমাদেরকে ধরে রাখতে হবে। অনেক বড় উপহার। নিজের জীবনকে বিনিময়ে উনি চাইলে চিকিৎসা নিতে পারতেন, সরকারের কাছে তাদের দাবি দাওয়া মেনে নিতে পারতেন, জেল থেকে বেরোতে পারতেন, সবকিছু করতে পারতেন, কিন্তু উনি কোনো আপোষ করেন। এরশাদের সময় ওই পরাজিত স্বৈরশাসক হাসিনা তার সাথে আপোষ করে নির্বাচনে গেছিল। আরো একটি দল গেছিল, আপনারা জানেন, আমি নাম বলতে চাই না, আমি নাম বলি না কেন, তারাও এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে গেছিল। বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। 1/11-তে আমরা দেখেছি শেখ হাসিনা
আপোষ করে ক্ষমতা দখল করেছে। আরো অন্য দল, ওরাও কিন্তু সরাসরি আপোষ না করলে তাদের কথাবার্তায় আপনি যদি লক্ষ্য করে দেখেন, তারাও একরকম আপোষ করেছে মনে নেবেন। বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। গত 10-15 বছর ধরে একাধারে নিজের জীবনের বিনিময়ে আন্দোলন করে গেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। অনেক দল কিছুদিন রাস্তায় থাকে, কিছুদিন থাকে না, একবার আসে একবার যায়, কিন্তু বেগম খালেদা জিয়া একদিনের জন্য রাস্তা থেকে উঠে নেয়। এই মানুষটা যখন মারা গেল, সেই দিন মানিক মিয়া এভিনিউতে আপনারা যারা গিয়েছেন, যে টেলিফোনের সিম নাম্বার আছে না, সিম, সবাই তো সিম আছে একটা একটা, ওই দিন 1,17,00,000 সিম ছিল ওই মানিক মিয়া এভিনিউতে। যারা টেলিফোন কোম্পানিগুলো আছে তাদের তথ্য থেকে জানা যায় 1,17,00,000 সিম মানিক মিয়া এভিনিউতে ছিল। তার মানে 1,17,00,000 লোক উপস্থিত। বিশ্বে এত বড় জানাজা কেউ হয় না, সারা বিশ্বে হয় না। আয়াতুল্লাহ খোমেনির জানাজা অনেক বিশাল হয়েছে, তার চেয়ে আরো বড় হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। এটার অর্থ একটাই, বাংলাদেশের মানুষের মনে ক্রমান্বয়ে তার জন্য ভালোবাসা, তার জন্য সম্মান ক্রমান্বয়ে পুঞ্জীভূত হতে হতে এমন জায়গায় এসেছে সবার মনে, যখনই তারা সুযোগ পেয়েছে ওই দিন সবাই বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়েছে। এটাই হলো নেতা, এটাই হলো নেতৃত্ব, এটা হলো ত্যাগ, মহিমা, এটা হচ্ছে দেশের জন্য ভালোবাসা। স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া তার আপোষ করে নাই। যেইভাবে গণতন্ত্রের জন্য আপোষ করে নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কোন বিদেশি সরকার বাংলাদেশের উপর খবরদারি করবে, এটা বেগম জিয়া কোনোদিন মেনে নেয় নাই, আপোষ করে নাই। অনেকে আপোষ করেছে অনেকভাবে, বেগম জিয়া আপোষ করে নাই। বাংলাদেশের মহিলা বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন, সকলের জন্য কিছু না কিছু উনি করে গেছে, সকলের জন্য। আপনি হিসাব কিতাব করে দেখবেন, এই যে গরিব, আমরা গরিব মানুষ যারা ছেলে মেয়েদেরকে স্কুলে না পাঠিয়ে কাজ করাতো সংসার চালানোর জন্য, তাদের ছেলে মেয়েরা যাতে লেখাপড়ায় মনোযোগী হয়, শিক্ষিত হয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছে। অর্থাৎ গরিব মানুষরা অন্তত খাওয়ার জন্য ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠিয়েছে। এই জন্য দেখবেন ওই সময় স্কুলের রেজিস্ট্রেশনের গরিব মানুষ সবাই মিলে অনেক বেশি উপরে উঠে গেছে, এবং ওরা লেখাপড়া করে তাদের জীবনযাত্রার মানে পরিবর্তন আনছে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের সর্বক্ষেত্রে উনি সবার জন্য আপনি একটা পরিবর্তন নিয়ে আসছেন। উনি যখন ক্ষমতা ছাড়েন 2007-এ, বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 2.07। ওই জায়গায় এখনো কেউ পৌঁছতে পারে না। কত বছর আগে আপনি চিন্তা করেন। এবং উন্নয়নের ধারা ছিল ঊর্ধ্বমুখী এইভাবে, অর্থাৎ ওই ধারা যদি অব্যাহত থাকতো, বাংলাদেশের এখন প্রবৃদ্ধি 10-11% হয়ে যেত। অর্থাৎ আমাদের সকলের জীবনযাত্রার মান অনেক উপরে চলে যেতে পারত। কিন্তু সেটা পরবর্তী ফ্যাসিস্ট দখল করে সবকিছু ধ্বংস করে দিয়েছে দেশটাকে। আজকে তারেক রহমান সাহেব যে মশাল, গণতন্ত্রের মশাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে দিয়েছেন, যে উন্নয়নের রূপরেখার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা পূরণ করার যে স্বপ্ন দেখছেন, কথাগুলো বলছেন পরিষ্কার ভাষায়, কি কি পরিবর্তন বাংলাদেশে হবে উনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। এখানে কোনো গোজামিল রাখেন না। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের মানুষের, সমস্ত মানুষের
প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে যাবে। এটা অনেক বড় কিন্তু একটা ওয়াদা। প্রাথমিক স্বাস্থ্য সেবা সমস্ত মানুষের কাছে যাবে বিনামূল্যে। বাড়ির গৃহকর্ত্রীর জন্য ফ্যামিলি কার্ড 2500 টাকা পর্যন্ত তার পকেটে যাবে। ঘরের কর্তার হাতে যাবে না, ঘরের গৃহকর্ত্রীর হাতে যাবে। এই টাকা খরচ করবে যিনি ঘর চালায়, সকাল থেকে রান্না বান্না করে, ঘর মুছে ছেলে মেয়েদের খাওয়ায়, স্কুলে নিয়ে যায়, ব্যাগ বিছানা করে, সমস্ত ঘর চালায়। ওনার কিন্তু কোনো বেতন নেই, ওনাকে কিন্তু কেউ কেউ মূল্যায়ন করে না। ওই যে কাজ করে যাচ্ছে এটাই মনে হয় তার কাজ, তার কোনো বেতন নেই, তার কোনো সম্মান নেই। এই জন্য 2500 টাকা পর্যন্ত প্রত্যেকটি গৃহকর্ত্রী পাবে আগামী দিনে ইনশাআল্লাহ। প্রথমে 50 লক্ষ যারা হতদরিদ্র তাদের কাছে যাবে, ক্রমান্বয়ে প্রত্যেকটি পরিবারের সেই গৃহকর্ত্রীর কাছে 2500 টাকা যাবে। এটা অনেক বড় কথা, অনেক বড় কমিটমেন্ট। প্রথমে এটাতে চলে যাবে 12,000 কোটি টাকা এখানে খরচ করবে প্রথম বছরে। এটা বাড়তে বাড়তে 20-30 হাজার টাকা যখন সবার কাছে যাবে, এটা উপরের দিকে যাবে। কিন্তু এই দায় আমাদেরকে নিতে হবে। বাংলাদেশের উন্নয়নের ফসল যদি প্রত্যেকটি নাগরিকের কাছে পরিবারে না যায়, ওই উন্নয়নের কোনো অর্থ হয় না। এই জন্য আমাদের এইবার দেশ চালনার মধ্যে উন্নয়নের মডেলের পরিবর্তন আমরা ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে নিয়ে আসতেছি। প্রত্যেকটি পরিবারের কাছে সুফল দিতে হবে। ওই কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোক বাংলাদেশের উন্নয়নের সুফল পাবে, অথবা যারা অর্গানাইজ গ্রুপ তারা জোর করে আদায় করবে, আর বাকি মানুষের কাছে কোনো কিছু যাবে না। এইবার সরকার সেটা করবে না ইনশাআল্লাহ। এটা অনেক বড় পরিবর্তন। শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষা স্কুল থেকে শুরু হবে। সবাই বিএ এমএ পিএইচডি করার দরকার নেই। ইলেকট্রিশিয়ান হবে, ওয়েল্ডার হবে, আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেকানিক হবে। এখন যা ইনকাম তার 10 গুণ ইনকাম হবে, অনেক বেশি ইনকাম। কারণ শিক্ষিত মেকানিক, শিক্ষিত ইলেকট্রিশিয়ান, শিক্ষিত প্লাম্বার, উডওয়ার, এটা আমাদের কাঠের মিস্ত্রি কাজ করে। আসলে তো ওরা তো পরিবারের মতো চলে আসছে, কিন্তু ওদের কাছে তো ওই দক্ষতা কোনো শিখে নাই কোনোদিন। যখন সে একটা ইকুইপমেন্ট ব্যবহার করবে, শিক্ষাটা পাবে, তখন তার ইনকাম কয়েক গুণ বাড়বে। সে আরো কিছু লোক কর্মসংস্থান দিতে পারবে। গ্রামে গঞ্জে কামার কুমার, কুটির শিল্প, তাঁতি সবাইকে উন্নত করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া হবে, তাদেরকে ঋণ দেওয়া হবে, তাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, তাদেরকে ব্র্যান্ডিং হবে, তারা যাতে সারা বিশ্বে বিক্রি করতে পারে এই জন্য সুযোগ সুবিধা, প্ল্যাটফর্ম দেওয়া, তাদের ইনকাম বহুগুণ বেড়ে যাবে। এই যে প্রত্যেকটি মানুষকে কিন্তু আগামী দিনের উন্নয়নের রূপরেখা, যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালিয়েছিলেন, এটা পরবর্তীতে বিএনপি অনেকদিন ক্ষমতায় না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা সেই জায়গা থেকে আবার ইনশাল্লাহ নিয়ে যাব বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি এবং ভাগ্য পরিবর্তনের অর্থনীতি। শুধুমাত্র একটি গোষ্ঠী বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের সুবিধা হবে, এটা হবে না। এটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সরকারি চাকরি যারা করে, সকলে এটার জন্য হবে। এবং ব্যবসায়ীদেরকে যে সমস্ত সমস্যায় পড়তে হয়, এই যে সরকারি বিভিন্ন বাধার কারণে, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। এখান থেকে সব বাদ দিয়ে দেবো। একটা রেস্টুরেন্ট করতে গেলে 19টা পারমিশন লাগে, কোনো একটা পাগলের কারবার। এগুলো আমরা কিচ্ছু রাখবো না। 1-2টা পারমিশন সব এক জায়গায় নিয়ে আসবে। ব্যবসা শুরু করতে চলে যায় 1 বছর, কি ব্যবসা করবে? 19টা পারমিশন নেওয়া মানে তো ভোট দিতে দিতে ওর লাইফ শেষ, জীবন শেষ। এইগুলো সব পরিবর্তন করতে হবে। আর আপনার সরকারি অফিসে যাওয়ার তো দরকার নাই। আমরা চাই আগামী দিনে মানুষ ঘরে বসে তার বিলটা দিতে পারে, ঘরে বসে তার কাজটা হয়ে যায়। সব অনলাইন। এখন সবাই একটা ফোন আছে না, এখানে কেউ বোধহয় নেই যে একটা হাতে ফোন নেই। ওই ফোন থেকে আপনি সব বিল দেবেন, ওই ফোন থেকে আপনি সরকারকে দেবেন, সরকার আপনার বাসায় এটা পাঠিয়ে দেবে। সারা দুনিয়াতে এটাই হইতেছে এখন।
সুতরাং মানুষের জীবন সহজ করতে হবে। তারা সরকারি কর্মচারীদের কাছে এই যে এইভাবে হেনস্থ হইতে হবে, ঘুষ দিতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে আমাদেরকে অনেকগুলো কাজ সরকারি অফিসে যাওয়া বন্ধ করে দিতে হবে। যত বেশি সরকারি কর্মচারী দেখা সময় অত ভালো লাগবে, যত বেশি দেখা হইব অত বেশি ঘুষ চলিব, অত বেশি হেনস্থ চলিব। সুতরাং দেখা কমানোর ব্যবস্থা গ্রহণ করিব ইনশাআল্লাহ। আগামীতে আমরা সরকার একা কিছু করতে পারবে না, সরকার একা পারবে না, আমরা সবাই পার্টনার হতে হবে। ঠিক আছে, আমরা সবাই পার্টনার হতে হবে। সরকার একা সরকার সিদ্ধান্ত নিতে পারবে, সরকার বাস্তবায়নের চেষ্টা করতে হবে, কিন্তু আমরা যদি পার্টনার না হই, আমরা যদি সহযোগী না হই, তাহলে তো হবে না। আপনাদের মনে আছে যারা এখানে বয়স্ক মানুষ মুরব্বীরা আছে, জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যেত তখন কিন্তু পুরা গ্রামের মানুষ ভেঙে আসতো, মনে আছে? পুরা গ্রামের মানুষ আসতো, টাকা পয়সার দিকে কেউ তাকায় নাই। কিন্তু এটা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসি। খালটা করাইলে পানিটা যাবে, এখানে আর ফ্লাড হবে না, ওই খাল থেকে চাষবাস করে সে চাষবাস করে খেতে পারবে। আর খালের দুই পারে তারেক রহমান সাহেব বলছে আগামী দিনে 25 কোটি গাছ লাগাই দেবেন, 25 কোটি গাছ। ওই গাছগুলো থাকবে ওই এলাকার যারা পরিবার আছে তাদের হাতে, তারা ওখান থেকে আম জাম কাঁঠাল যা আছে ওটা তাদের দিকে চলে যাবে, তারা লাভবান হবে। দেশের মধ্যে শীতল হবে দেশটা, ওই খরা থেকে আমরা মুক্তি পাবো, খালের পানি প্রবাহিত হবে, মাছ চাষ হবে, চাষবাস হবে। এটাই হচ্ছে বাংলাদেশ, এটা পানির দেশ। তো এটা ওইটাকে আমিও সম্পদ হিসেবে তো ব্যবহার করতে হবে। তো এই জন্য উনি সমস্ত দেশে খাল কাটার আবার প্রোগ্রামে যাবেন, নদী কাটার, এবং 25 কোটি খালগুলোর পাশে গাছ লাগাবেন, 25 কোটি গাছ। অর্থাৎ সমস্ত বাংলাদেশের যে সম্পদ সৃষ্টি হবে এটার মাধ্যমে, এটার অংশীদার তো ওই এলাকার লোকেরাই হবে, বাইরের কেউ তো হবে না। এই যে একটা নতুন চিন্তা অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলতেছে। আমরা আগে খালি গণতন্ত্র বুঝতে বলছি, গণতন্ত্রের মাধ্যমে ভোট দেবো, সরকার হবে, হয়ে গেল কাজ। উনি বলতেছেন গণতন্ত্র রাজনীতিতে হবে না, খালি গণতন্ত্র তো আপনি অর্থনীতিতে গণতন্ত্র হইতে হবে। অর্থাৎ অর্থনীতির সুফল সবাই পাইতে হবে, অর্থনীতিতে সবাই অংশগ্রহণ পারতে হবে, তাইলে তো অর্থনৈতিক গণতন্ত্রায়ন হবে। প্রত্যেকটি মানুষ যাতে তার সুফল পায়, অংশগ্রহণ করতে পারে, তার পরিবার, তার ছেলে মেয়ে করতে পারে। কেউ শ্রমিকের ছেলেরা তার ওই যে দক্ষ কর্ম নিয়ে ট্রেনিং নিয়ে তারা বিদেশে যেতে পারবে, দেশের 3 গুণ, ওর বাপের থেকে 5 গুণ বেশি বেতন পাবে। এই ব্যবস্থা না করলে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কারো উন্নয়ন হবে না। সবাই এমএ পাস করার তো দরকার নেই। সুতরাং এই যে পরিবর্তন আসছে, এটা জিয়া রহমান সাহেবের সেই স্বপ্ন, বেগম খালেদা জিয়া সেইটা চলছে এখন, তারেক রহমান সাহেব, এবং আল্লাহ রহমতে তারেক রহমান সাহেব আসার পরে মানুষের যে ভালোবাসা পাইছে, এটাও কিন্তু মানুষের দোয়া থেকে আর কিছু না, এটাও তার ত্যাগ স্বীকারের মাধ্যমে সে পাইছে। এবং এই ফ্যাসিস্টকে পতনের মাধ্যমে লন্ডনে থেকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারছে। এটাই তো নেতৃত্ব, বিদেশে থেকে জাতিকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করছে। এবং দেশে আসার পরে উনি যে নতুন রাজনীতির কথা বলছেন, আগের মতো রাজনীতি চলবে না। ওই দিন মিটিং আপনারা খেয়াল করছেন, যারা ঢাকায় গেছেন, ওনার জন্য একটা উঁচা চেয়ার দিয়েছিল বসার জন্য, হ্যাঁ, সবার জন্য প্লাস্টিক চেয়ার, ওনার জন্য একটা উঁচা চেয়ার। উনি ঢুকে মাত্র বলে এই চেয়ারটা এখান থেকে বাড়ি করে নেব, আমার জন্য একটা চেয়ার দেবো, এরকম। উনি বাসে করে গেছেন, কারে জিপের মধ্যে যায়নি, বাসে করে এয়ারপোর্ট থেকে পুরো দিন গেছে, পরের দিন ও স্মৃতিসৌধ বাসে করে গেছে। ওই তখন লাল বাতি চলছে এই রাস্তার মধ্যে, ট্রাফিক লাইটে লাল বাতি, তো এখন বড় বড় ক্ষমতার লোকজন তো লাল বাতি তো মানে না বাংলাদেশে। ওরা তো মনে করো রাজা বাদশাহ, ওরা তো লাল বাতি দরকার। লাল বাতি আসছে, ড্রাইভার তো চলে যেতেছে, তো উনি বলতে, আমি তো গাড়ির পিছনে বসা, উনি সামনে, উনি ড্রাইভারকে বলতে লাল বাতিতে আপনি থামেন। ওনার সিকিউরিটি গুলো বলতে, স্যার থামলে তো এখানে সিকিউরিটির রিস্ক আছে না, থামলে একটু সমস্যা হয়। উনি বলে যে রিস্ক থাকবে থাকুক, লাল বাতিতে থামতে হবে, এটা দেশের আইন।
এই আইন দেশের মানুষ যেমন মানবে আমাকেও মানতে হবে। এই যে পরিবর্তনগুলো উনি চিন্তা করতেন, ছোট 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 জিনিস, এই যে প্রোটোকল, উনি মিলিটারি আর্মি যেগুলো সবাই রয়েছে আপনারা চলে যান, আপনারা দুদিন ধরে করছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছিল, ঠিক আছে আমি বুঝলাম, এখন আপনারা চলে যান দয়া করে। সিকিউরিটি এখন আর নাই, নিম্ন পর্যায়ে সাধারণ 2-4টা যেগুলো থাকে ওগুলো। উনি প্রধানমন্ত্রী হলে আমাদেরকে বলতেছেন এই যে রাস্তা বন্ধ করে প্রধানমন্ত্রীর যে সব যাওয়া, উনি বলছেন এটা চলতে পারবে না। প্রধানমন্ত্রী যাবে ঠিক আছে, রাস্তা কেউ পরিষ্কার করতে পারে, রাস্তা বন্ধ হবে কেন? মানুষের রাস্তা বন্ধ করে এটা প্রধানমন্ত্রী কেন যাবে? এই যে চিন্তাটা, এটাই হচ্ছে নেতা, এটাই হচ্ছে দেশের মানুষের সাথে তার একাত্মতা ঘোষণা করা। এরাই পারবে, যেটা জিয়া রহমান সাহেব করতো। আপনাদের যারা বয়স্ক আপনারা আমার থেকে ভালো জানবেন, জিয়া রহমান সাহেবের একই করছেন, সাধারণ জীবনযাপন করতেন, ওনার কোনো উচ্চাবিলাসী কিছু ছিল না, কাপড় চোপড়ের দামে কিছু করতেন না, খুব সাধারণভাবে চলতেন। সাধারণ মানুষের সুখ সুবিধা, মাইলের পর মাইল উনি হাঁটতেন, কৃষকের বাড়িতে যান, শ্রমিকের বাড়িতে গেছেন, তাদের সুযোগ সুবিধা, দুঃখ সুখ দুঃখ বুঝতো, সমস্যার সমাধান 100% না করলেও 50% করছে। ইপিজেড এর মাধ্যমে সব বিদেশি বিনিয়োগ আনছেন, ওখানে শ্রমিকরা কাজ করতে পারে। বিদেশে শ্রমিক পাঠানোর জন্য উনি নিজে মধ্যপ্রাচ্যে, সৌদি আরবিয়া, দুবাই ওদের সাথে এগ্রিমেন্ট করছে, বলে আমার দেশে তো এত চাকরি নেই, আমি এদেরকে নিয়ে কি করব? উনি ওদের সাথে প্রটোকল সই করছেন, এই যে বিদেশ যাওয়া শুরু হয়েছে। এখন আমরাও বিদেশে আরো পাঠাবো, কিন্তু শিক্ষিত করে, ওকে দক্ষ করে তারপর পাঠাবো। ও যদি এখন মাসে 1 লাখ টাকা বেতন পায়, তখন 5 লাখ টাকা বেতন পাবে। এইভাবেই পাঠাবো ইনশাল্লাহ আগামী দিনে আমরা। এটাই আমাদের উদ্দেশ্য। প্রত্যেক জায়গায় স্কিল সেন্টার হবে, আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন আপনারা। স্পোর্টস এর উপর ইকোনমি হবে, গ্রামে গঞ্জে যারা খেলাধুলা করতে চায় তারা খেলাধুলাতে একটা ক্যারিয়ার। বিদেশে তো খেলাধুলা করে লক্ষ লক্ষ কোটিপতি সবাই, এটা তো একটা ক্যারিয়ার। তোরা বলছো আমি প্রত্যেক জায়গায় খেলাধুলার সুযোগ সুবিধা করে দেবো, গ্রামের ছেলে মেয়েরা যাতে খেলাধুলা করতে পারে। খালি ঢাকা শহরে আর চিরাঙের কিছু লোক করবে, আর গ্রামের গরিব লোক করবে না। তো এই সব মিলিয়ে যে একটা নতুন ধারা আসছে, আপনারা দোয়া করেন। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই, এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ, পারবে না। কারণ বাংলাদেশের মানুষ তার নির্বাচিত সংসদ দেখতে চায়, তার নির্বাচিত সরকার দেখতে চায়, যে তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, বারবার আসতে হবে ভোটের জন্য। ভোট ছাড়া ওই কারবার যদি চলে, আবার বাংলাদেশ ধ্বংস হবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত সরকার আসুক, এবং আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা সম্মিলিতভাবে আমাদের যে স্বপ্ন, তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়া রহমান সাহেবের স্বপ্ন, বেগম জিয়ার স্বপ্ন, আমরা সবাই মিলে যাতে বাস্তবায়ন করতে পারি। সকলে পার্টনার হিসেবে থাকবেন। আমি আপনাদেরকে বলছি, নাগরিক পার্টনার হিসেবে, অর্থাৎ জনগণকে ক্ষমতায়ন করতে হবে, সরকারের ক্ষমতা কমে আনতে হবে। এই হইল কথা। সরকার যত ক্ষমতা বাড়বে, জনগণের ক্ষমতা তত কমবে। এই জন্য আগামী দিনের যে রাজনীতি, যে জনগণের ক্ষমতা বাড়তে হবে, সরকারের ক্ষমতা কমে আনতে হবে। আপনারা সবাই এখানে অংশগ্রহণ করতে হবে। দায়সারা ভাবে হইলে, নাগরিক হলে আপনার সরকারও দায়সারা হবে। আপনারা যদি অংশগ্রহণ করেন, তাহলে সরকারও ঠিক থাকবে, সোজা থাকবে। আমরা চাই সরকার সোজা পথে চলুক। তারেক রহমান সাহেব একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বেগম জিয়া করেছেন, জিয়া রহমান সাহেব করেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব করেছেন। এখন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি, এবং আগামীর বাংলাদেশ সকলের হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।